হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টুডেজ ক্লাস অ্যাজ প্রমিসড আপনারা নিশ্চয়ই আমার গতকালকে রিলস দেখেছেন অ্যাজ প্রমিসড রাইট অ্যাট 7 PM আমরা চলে এসেছি জয়কলির পক্ষ থেকে একটা বিউপির জন্য স্পেশাল লাইভ ক্লাস নিয়ে আর আজকে আমাদের টপিক হলো বিউপির অ্যাডমিশনের বেসিক্যালি ইংলিশ পার্টটা অলরাইট সো সবাইকে আবারও জানিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডেজ ক্লাস আমরা একটু ওয়েট করব সবাই জয়েন করে ফেলার জন্য দেন আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব আচ্ছা আজকের টপিক আমাদের বেসিক্যালি কি আজকে আমরা বেসিক্যালি বিউপি অ্যাডমিশন রিলেটেড আমাদের যে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারস গুলো আছে ওগুলা সলভ করব আমরা আজকে আমরা 40টা কোয়েশ্চেন্স দেখে ফেলবো আর এই 40টা কোয়েশ্চেন্স আজকে আমরা সলভ করে ফেলবো আপনাদের জন্য অলরাইট সবাই আস্তে আস্তে অবশ্যই আমাকে জয়েন করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাকে আজকে জয়েন করছেন কে দেশের কোন জায়গা থেকে আমাকে জয়েন করছেন আর অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আপনাদের প্রিপারেশন কেমন যাচ্ছে কে কে বিউপি টার্গেট করলেন বিউপি প্রিপারেশনের জন্য কিরকম কি প্রিপারেশন নিচ্ছেন আপনারা অবশ্যই জানিয়ে দিবেন ইভেন কি বিউপি অ্যাডমিশন রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে কোনো নার্ভাসনেস থাকে এগুলো আমাকে অবশ্যই জানিয়ে দিবেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ গাইস আমি একটু ওয়েট করি সবাই যাতে আমাকে জয়েন করে ফেলে আর জয়েন করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাকে আজকে জয়েন করছেন আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি তুহিন ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে জয়েন করে ফেলেছেন সুমাইয়া আপু আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করেছেন আফনান ভাইয়া আমাদেরকে রাজবাড়ী থেকে জয়েন করেছেন ঢাকা থেকে আমাদেরকে ইফতেকার ভাইয়া জয়েন করে ফেলেছেন সো গ্ল্যাড টু সি সবাই আমাকে জয়েন করে ফেলছেন সবাই আমাকে একটু জানিয়ে দেন তো আপনাদের অ্যাডমিশনের প্রিপারেশন কেমন যাচ্ছে আই নো আপনাদের রেজাল্ট এখনো দেয়নি কিন্তু এখন থেকেই কিন্তু আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দেওয়া উচিত আর স্পেসিফিকলি ফর বিউপি আমরা জানি বিউপিতে মোস্টলি শুরুতেই সার্কুলার দিয়ে দেয় তাই না শুরুর দিকেই কিন্তু বিউপি অ্যাডমিশন টেস্টটা হয়ে যায় তাহলে বিউপির প্রিপারেশন যারা বিউপি টার্গেট করছেন বিউপি প্রিপারেশন কিন্তু একটু আগে থেকে নিতে হবে আমাদের সো আজকে আমরা বিউপির প্রিপারেশন নিয়ে কথা বলবো আর বিউপির ইংলিশ পার্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো আমি দেখতে পাচ্ছি আশরাফুল ভাই আমাদেরকে সীতাকুণ্ড থেকে জয়েন করেছেন মাইশা আপু আমাদেরকে রাজশাহী থেকে জয়েন করে ফেলেছেন রাজশাহী থেকে আমাদেরকে গালিব ভাইয়াও জয়েন করেছেন হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে সালাম জানিয়ে দিচ্ছি সবাই কেমন আছেন আর সবার প্রিপারেশন কেমন যাচ্ছে এটাও আমাকে একটু কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবেন This is a very crucial time for all the admission candidates out there সবার এখন অনেক হিউজ নার্ভাসনেস কাজ করছে I know that আপনাদের যদি এগুলা রিলেটেড কোনো প্রশ্ন থাকে I am happy to help more than happy to help so please আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন যশোর থেকে ইয়াসিন ভাই আমাদেরকে জয়েন করে ফেলেছেন আচ্ছা আমাকে অনেকে অনেক জায়গা থেকে জয়েন করে ফেলেছেন সুলতান ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জয়েন করে ফেলেছেন বগুড়া থেকে জান্নাতুল আপু আমাদের সঙ্গেই আছেন ময়মনসিংহ থেকে আমরা আরো স্টুডেন্ট পেয়ে গিয়েছি কুমিল্লা থেকে শাহেদ ভাই আমাদেরকে জয়েন করে ফেলেছেন ইফতেখার ভাই আমাদেরকে বলছেন প্রিপারেশন ভালো কিন্তু ইংলিশ নিয়ে একটু প্যারা খাচ্ছি ভেরি আন্ডারস্ট্যান্ডেবল সবাই একটু যে যার স্ট্রং পয়েন্টস আছে যার যার উইকনেস আছে সো আপনার উইকনেসটা ইংলিশ হতেই পারে আর এই জন্যই কিন্তু আজকে আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো এটাতে আপনাদের কি হবে এটাতে আপনারা বেসিক্যালি আগের বছর কি ধরনের প্রশ্ন আসছে বিউপিতে এগুলো আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মোটামুটি এখানে গ্রামার রিলেটেড লিটারেচার রিলেটেড সব ধরনের প্রশ্নই আমরা দিয়েছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা একটা আইডিয়া পান কি রকম প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি ডিউরিং আওয়ার বিউপি অ্যাডমিশন টেস্ট পঞ্চগড় থেকে আবির হোসেন ভাই আমাদেরকে জয়েন করেছেন তন্নি আপু গাজীপুর থেকে আমাদেরকে জয়েন করেছেন আচ্ছা সাকিব ভাই আমাদেরকে সালাম জানাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনার প্রিপারেশন কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন টঙ্গী থেকেও আমাদেরকে আফনান ভাইয়া জয়েন করে ফেলেছেন
আচ্ছা, অনেক জায়গা থেকে আমাদেরকে অনেকে জয়েন করে ফেলেছেন। তাহলে আমি একটু বিউপির অ্যাডমিশন নিয়ে, বিফোর উই গো অন টু সলভ দ্য কোয়েশ্চেন্স, ফার্স্ট আইড লাইক টু টক অ্যাবাউট দ্য বিউপি অ্যাডমিশন টেস্ট। যারা যারা বিউপি টার্গেট করছেন, এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এন্ড বাই দিস টাইম আপনাদের অলরেডি জানা থাকা উচিত বিউপির কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। সো বিউপিতে তিনটা বেসিক্যালি আপনার ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি আছে, তাই না? FBS, ASS এন্ড FSSS। তিনটাতেই কিন্তু আপনার ইংলিশটা কমন থাকে, এক এক জায়গায় এক এক মার্কিং এ থাকে। যেমন FSS আর FSSS এ আপনার 40 মার্কস করে ইংলিশ থাকবে, আর হচ্ছে কি আপনার এখানে FBS এ আপনার 25 মার্কের মতো ইংলিশ থাকবে, যেটার পাস মার্ক কিন্তু আপনার 10 মার্কস। অলরাইট, সো এগুলা কিন্তু আমরা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট এগুলা আমাদের জন্য। অলরাইট, তাহলে বিউপি FBS এ আপনাদের লাস্ট ইয়ার 75 মার্কসের উপর পরীক্ষা হয়েছে, which is 1 আওয়ারের মধ্যে আপনার 75 মার্কস আনসার করতে হবে, আর এই 75 মার্কসের মধ্যে 25 মার্ক কিন্তু আপনার বেসিক্যালি ইংলিশের জন্য ছিল। Another thing to remember about BUP is that আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং হয়। এখন নেগেটিভ মার্কিং শুনে কি আমরা ভয় পেয়ে যাব? না, আমরা মোটেও ভয় পেয়ে যাব না। ওগুলা ট্যাকল করারও কিন্তু অনেক ওয়ে আছে, সো ভয় পেলে হবে না। অলরাইট, নেগেটিভ মার্কিং কত হয় প্রতিটা প্রশ্নের উপর? আপনার প্রতিটা প্রশ্নের উপর 0.25 মার্কস করে আপনার নেগেটিভ মার্কিং থাকে। তার মানে আপনি যদি আন্দাজে ভুল একটা দাগিয়ে ফেলেন, ওটা যদি আপনার রং হয়, তাহলে কিন্তু আপনার 0.25 মার্কস কাটা যাবে, আর কারেক্ট হলে তো অবশ্যই এমসিকিউটাতে আপনি 1 মার্কস ফুল পেয়ে যাবেন। তাহলে কিন্তু আমাদের একটু নেগেটিভ মার্কিং এর বিষয়টাও মাথায় রাখতে হবে। অলরাইট, আমরা এতদিন ধরে যে প্রশ্ন পরীক্ষা দিয়ে এসেছি এসএসসি এইচএসসি সময়, ওগুলাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং হতো না। সো আমরা ইভেন কি কোয়েশ্চেনটার আনসার না জানলেও আমরা হচ্ছে কি খালি রেখে আসতাম না, আমরা কিছু একটা দাগিয়ে আসতাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা করব না, আনলেস উই আর অ্যাবসলিউটলি শিওর অফ আওয়ার আনসার, আমরা কিন্তু দাগাবো না। কারণ আমাদের মাথায় রাখতে হবে, দাগানোর কারণে কিন্তু আমাদের 0.25 মার্কস চলে যেতে পারে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো আমরা। অলরাইট, আচ্ছা, ইরফান ভাই বলছে আপু ভোকাবুলারি পড়ালে ভালো হবে। অ্যাবসলিউটলি, আজকে আমরা যে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করব, এগুলাতে কিন্তু আপনার ভোকাবুলারিও অনেকগুলা আছে। আমি যেটা বললাম, এখানে অনেক ধরনের প্রশ্ন পাবেন, একটা আইডিয়া হবে, একটা ইনিশিয়াল আইডিয়া হবে আপনার। দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে এসেছি আজকে। আচ্ছা, মারুফ ভাইয়া জিজ্ঞেস করছে বিউপিতে কবে এক্সাম হবে ম্যাম? এখনো বলেনি, কিন্তু আমরা জানি বিউপির এক্সামটা মোস্টলি সবার আগেই হয়ে যায়। দ্যাটস ওয়াই বিউপির প্রিপারেশন কিন্তু সবার আগে শুরু করতে হয়। অলরাইট, সো বিউপি যারা টার্গেট করছেন, আপনারা অ্যাডমিশন ক্যান্ডিডেটসরা আছেন, অলরাইট, আপনাদের কিন্তু এখন থেকে পড়ালেখা শুরু করে দেওয়া উচিত। অলরাইট, আচ্ছা, আমাকে অনেক জায়গা থেকে অনেকে জয়েন করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সবাইকে। আমরা একটু কিছুক্ষণের মধ্যে হলো কি শুরু করে দিব আমাদের ক্লাস। আরো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার সাথেই থাকবেন আজকে পুরো ক্লাস, কারণ আমি প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু নিজে দিয়ে দিব না। প্রথমে আপনাদের থেকে জিজ্ঞেস করব, আপনারা কমেন্ট সেকশনে আমাকে আপনাদের গেসেস গুলা বলবেন, দেন আপনারা কেন কারেক্ট বা ইনকারেক্ট ওগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, আমাকে ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছেন। আচ্ছা, রিয়াজ ভাইয়াও বলছেন যে ভোকাবুলারি এমসিকিউ একটু বেশি করে সলিউশন করে দেন। আচ্ছা, অবশ্যই এখানে অনেকগুলা ভোকাবুলারি পেয়ে যাবেন আজকের ক্লাসে, তাহলে আমার সাথে আজকে ক্লাসে থাকলে আপনারা অনেকগুলা সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছেন, স্বচ্ছ মণ্ডল ভাইয়া জিজ্ঞেস করছেন আপু সেকেন্ড টাইমের জন্য কিভাবে প্রেপ নিব? সেকেন্ড টাইমের জন্য ফার্স্ট টাইমাররা যেভাবে প্রেপ নেয় ঠিক সেভাবেই প্রেপ নেবেন। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, জাস্ট বিকজ আপনি সেকেন্ড টাইমার ডাজন্ট মিন যে ইউ ডোন্ট স্ট্যান্ড আ চান্স, ইউ অফ কোর্স স্ট্যান্ড আ চান্স। আজকে একটু প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখেন আমার সাথে, অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কেমনে প্রিপারেশন নিতে হবে, কোন প্রশ্নগুলো বেশি আসে, কোনগুলো হয়, এগুলো একটু আপনারা বুঝে যাবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু শুরু করে দিই, তাই না? আচ্ছা,
তাহলে একটু আমি নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিই। অ্যাজ ইউ ক্যান সি আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আমি কারেন্টলি বিউপির 4th ইয়ারে পড়ছি FBS ফ্যাকাল্টিতে, BBA ইন মার্কেটিং এ। আর আমি আপনাদের আজকে বেসিক্যালি এখানের মধ্যে প্রতি সপ্তাহে আপনাদের at 7 PM টিউসডেতে আপনাদের ইংলিশ ক্লাসটা নিব। অলরাইট, আর এটা হলো আমাদের বিউপিতে টিম যারা আপনাদের হেল্পিং এর জন্য আছে। শুধু তো আমরা ইংলিশ পড়াবো না, তাই না? বিউপিতে তো জিকে আছে, বাংলা আছে, ম্যাথস আছে, রাইট? সো ওগুলোর জন্য উই হ্যাভ ডিফারেন্ট পিপল ফর ডিফারেন্ট এরিয়াজ অফ এক্সপার্টিজ। সো এটা হলো আমাদের টিম। উই হ্যাভ আ হিউজ টিম ফর ইউ গাইজ, যাতে আপনারা এই অ্যাডমিশন সিজনে পুরোপুরি নিশ্চিন্ত মনে প্রিপারেশন নিতে পারেন উইথ দ্য হেল্প অফ জয়কলি। অলরাইট, আর এটা হলো আমাদের রুটিন। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টিউসডে, থার্সডে, ফ্রাইডে এবং সানডেতে এক এক দিন আমরা এক একটা সাবজেক্ট নিয়ে লাইভে যাব, ঠিক শুধু আপনাদের জন্য ডেইলি at 7 PM। 7 PM এ এই দিনগুলোতে এই সাবজেক্ট নিয়ে আমরা লাইভে যাব। আপনাদের যেই সেকশনে প্রবলেম আছে ওই সেকশনের জন্য আপনারা লাইভগুলো অবশ্যই জয়েন করে ফেলবেন। ইটস গোয়িং টু বি ভেরি ফ্রুটফুল, ট্রাস্ট মি অন দিস। আচ্ছা, তাহলে কি আজকে আমরা পড়ালেখা শুরু করব? একটু কি বলেন? আমরা একটু শুরু করে দিই পড়ালেখা, তাই না? আচ্ছা, আমরা আজকের লাইভটা শুরু করে দিই। আমাকে কে বলতে পারবেন এটার আনসার? এটা কি? আমাকে এটা কেউ জানাতে পারবেন? মেডিসিন আর ইলনেস এর মাঝখানে একটা দেওয়া, তাই না? তো এটা কি আসলে? এটা কি কখনো দেখেছেন আপনারা? আপনারা যারা বিউপি প্রিপারেশন নিচ্ছেন এতদিনে কিন্তু এটার সাথে ফ্যামিলিয়ারাইজ হয়ে যাওয়া উচিত আপনাদের। দিস ইজ বেসিক্যালি আপনাকে এরকম দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে। অলরাইট, দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে আর এমসিকিউতে আপনাকে 4টা অপশন দেওয়া থাকবে। বেসিক্যালি এই দুইটা ওয়ার্ডের মাঝখানে যে রিলেশনশিপ, আপনাকে এখানের মধ্যে এরকম দুইটা ওয়ার্ডের মাঝখানে সেম টাইপের রিলেশনশিপ খুঁজে বের করতে হবে। ধরেন এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের অপোজিট। অলরাইট, সো এই দুইটা ওয়ার্ড যদি অপোজিট ওয়ার্ড হয়ে যায় তাহলে এই দুইটা ওয়ার্ডের মধ্যেও এখানে 4টা জিনিসের মধ্যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে অপোজিট রিলেশন কোনটার মধ্যে আছে ওইটা বের করে আমরা আনসার করব। কনফিউশন লাগলে কোনো সমস্যা নেই, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কোন জায়গায় কনফিউশন লাগছে। আমি আবারও সেকেন্ড টাইম রিপিট করব, নো প্রবলেম এট অল। এখানের মধ্যে আমরা দেখি মেডিসিন আর ইলনেস। অলরাইট, সো মেডিসিন এন্ড ইলনেস এই জিনিসটা কি? ইলনেস মানে কি? অসুস্থতা, রাইট? মানে হচ্ছে কি সিক হয়ে যাওয়া। আর মেডিসিন কি করে? মেডিসিন আপনার ইলনেসটাকে ফিক্স করে, রাইট? আপনার মেডিসিন জিনিসটা ইলনেসটাকে ফিক্স করে। তাহলে এদের মধ্যে একটা কি ধরনের রিলেশনশিপ? এদের মধ্যে একটা ফিক্সিং রিলেশনশিপ আছে, রাইট? সো বেসিক্যালি ইলনেস আপনার অসুস্থতা ফিক্স করে ওষুধ, which is medicine। তাহলে আমাদের এখানের মধ্যেও হচ্ছে কি একটা ফিক্সিং রিলেশনশিপের জিনিসটা দেখতে হবে। এখানের মধ্যে থাকেন হাঙ্গার আর থার্স্ট। ওকে, হাঙ্গার মানে কি ক্ষুধা, থার্স্ট মানে কি পানির পিপাসা, রাইট? এখানে কি থার্স্ট জিনিসটা হাঙ্গারকে ফিক্স করে বা হাঙ্গার জিনিসটা থার্স্টকে ফিক্স করে? না, রাইট? তাহলে বুঝতে পেরেছেন তাহলে রিলেশনশিপটা কিরকম? এই দুইটা জিনিসের মধ্যে যে রিলেশনশিপ ওই সেম রিলেশনশিপ আপনার এখানের মধ্যেও খুঁজে বের করতে হবে। তাহলে আমি এখনো স্ট্রেট অ্যাওয়ে আনসারটা আপনাদেরকে দিব না, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কে আনসারটা বের করতে পেরেছেন, এখানের মধ্যে কোনটা সিমিলার এরকম রিলেশনশিপ বহন করে। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এটা ধরেন আপনি অপশন এ, এটা ধরেন আপনি অপশন বি, এটা হলো অপশন সি আর এটা হলো অপশন ডি। অলরাইট, তাহলে এই 4টা অপশনের মধ্যে আপনার কাছে কোনটা কারেক্ট আনসার লাগছে? আপনারা যদি আমার সাথে সাথে সলভ করেন জিনিসগুলা, না পারলেও যদি হচ্ছে কি গেসের মাধ্যমেও যদ্দূর বুঝতে পারছেন অলরেডি ওদ্দূরেও যদি আপনি একটু ট্রাই করেন তাহলেও কিন্তু অনেকটুকু আপনার জন্যই বেটার হবে। অলরাইট, সো অফকোর্স কিপ ট্রাইং। জাস্ট বিকজ আমি জানি না, আমি আনসার করব না, দ্যাটস নট দ্য কেস। অলরাইট, একটু ট্রাই করে যেতে হবে। অলরাইট, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, আমার ক্লাসে কোনো নেগেটিভ মার্কিং নেই। সো ইটস ওকে, এখানের মধ্যে আপনি ভুল আনসার দিলেও ইটস ওকে, নোবডি ইজ গোইং টু জাজ ইউ। সো আপনারা যার যেটা গেস হয় ওইটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আচ্ছা, আমি দেখছি ইফাত ভাইয়া আমাদেরকে বলছেন আনসার ডি, হৃদয় ভাইয়া বলছেন আনসার বি। আচ্ছা, আর একটু দেখি আমরা, তনয় ভাইয়া বলছেন আনসার ডি। আমি কিছু কারেক্ট আনসারও পাচ্ছি, কিছু ভুল আনসারও পাচ্ছি। গালিব ভাইয়া বলছেন বি, প্রতীক ভাইয়া বলছেন বি,
তাজদিদ হোসেন ভাইয়া বলছেন সি, আলামিন ভাইয়া বলছেন ডি। আচ্ছা, তাহলে কি আনসারটা দিয়ে দিব নাকি আরেকটু চেষ্টা করবেন আপনারা? আমি অনেকগুলা কারেক্ট আনসার পেয়ে যাচ্ছি। আচ্ছা, অলরাইট, সো দেখি অ্যাকচুয়াল আনসার কিন্তু আপনার ডি। কেন, আমি আনসারটা বুঝিয়ে দিই, এটা কেন কারেক্ট আনসার আর এগুলা কেন ভুল আনসার, এটাও আমি আপনাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি। অলরাইট, সো ল জিনিসটা কি? উই অল নো ল মানে কি, তাই না? ল হলো কি বেসিক্যালি যে ল গুলার থ্রু আমরা হচ্ছে কি দেশটা চালাই, রাইট? কিছু নিয়ম কানুন, রাইট? আর অ্যানার্কি হচ্ছে দা অপোজিট অফ ল। অ্যানার্কি মানে হচ্ছে কেওস বা ধরেন আপনার লুটপাট হচ্ছে অনেক দেশে, অনেক ধরনের কেওস হচ্ছে, রাইট? এটাকে হচ্ছে কি আমরা অ্যানার্কি বলি, সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। ল জিনিসটা অ্যানার্কিকে ফিক্স করার জন্য এক্সিস্ট করে না। অ্যানার্কি যাতে হচ্ছে কি দেশে কোনো আপনার অ্যানার্কি না হয়, কেওস না হয়, লুটপাট না হয়, এইসবের জন্যই হচ্ছে কি আপনার ল এক্সিস্ট করে। ল জিনিসটা তাহলে কি ফিক্স করে? অ্যানার্কি ফিক্স করে। দেখেছেন এখানে তাহলে ফিক্সিং এর যে রিলেশনশিপটা, এটা আমরা পেয়ে গেলাম, রাইট? ল জিনিসটা আপনার অ্যানার্কি ফিক্স করে। অলরাইট, মেডিসিন যেমন আপনার ইলনেস ফিক্স করে, ল জিনিসটাও কিন্তু আপনার অ্যানার্কি ফিক্স করে। এভাবে কিন্তু আপনার মাথায় রিলেশনটা বিল্ড করে নিতে হবে যাতে আপনি আনসার করতে পারেন। এখন আসি এটা তাহলে কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম। তাহলে লাভ আর ট্রিজন এটা কেন কারেক্ট আনসার না? লাভ মানে আমরা সবাই বুঝছি, আর ট্রিজন মানে কি? ট্রিজন মানে হচ্ছে দেশের প্রতি দেশকে বিট্রে করাকে ট্রিজন বলা হয় জেনারেলি। হ্যাঁ, তো দেশের প্রতি বিট্রেয়ালকে ট্রিজন বলা হয়। তাহলে কি লাভ কি ট্রিজন ফিক্স করে? না, এটা পেট্রিয়টিজম হলে তবুও মানতাম, রাইট? লাভ জিনিসটা তো ট্রিজনকে ফিক্স করবে না। তাহলে এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে রিলেশন, ওইটা তাহলে এটার মতো হচ্ছে না। সো দিস ইজ নট দি কারেক্ট আনসার। এটিকেট আর ডিসিপ্লিন তো দুইটাই সিনোনিমাস ওয়ার্ড বলাই যায়, রাইট? এটিকেট মানে গুড ম্যানার্স আর ডিসিপ্লিন মানে আমরা বুঝছি ওই তো ডিসিপ্লিন ভাবে চলাফেরা করা। তাহলে এটিকেট আর ডিসিপ্লিনের মধ্যেও কিন্তু মেডিসিন আর ইলনেসের মতো রিলেশনশিপটা নেই। ওকে, তাহলে এটিকেট আর ডিসিপ্লিন হবে না। আর হাঙ্গার আর থার্স্টেরটা কেন হবে না ওইটা তো আমি অলরেডি জানিয়ে দিয়েছি। তাহলে এ বি সি তিনোটা বাদ। এরপর আমরা যখন আসলাম ল আর অ্যানার্কিতে, অ্যানার্কি জিনিসটা ফিক্স করার জন্যই কিন্তু ল এক্সিস্ট করে, তাই না? ল এন্ড অর্ডার এক্সিস্ট করে আপনার অ্যানার্কি জিনিসটা ফিক্স করার জন্যই। অলরাইট, সো এই জন্যই বলা হচ্ছে ল এন্ড অ্যানার্কি আপনার হচ্ছে কি মেডিসিন আর ইলনেসের মতো সিমিলার একটা রিলেশনশিপ বহন করে। এই জন্য দিস ইজ দ্য কারেক্ট আনসার। সবাইকে আমরা তাহলে বুঝতে পেরেছি? আমরা যদি এটা বুঝে থাকি তাহলে অবশ্যই আমাকে থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, অথবা বুঝেছি লিখে জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। তাহলে আমি বুঝতে পারবো আমার স্টুডেন্টরা এটা ক্যাচ করতে পেরেছে। অলরাইট, আপনারা যারা বি আনসার দিচ্ছেন তারা কি বুঝতে পেরেছেন কেন এটা না? বি তো এটিকেট আর ডিসিপ্লিন তো দুইটা সিনোনিমাস ওয়ার্ড ধরা যায়, সো দিস উইল নট বি দ্য আনসার এট অল। আর সি কেন না এটাও বললাম, এ কেন না এটাও বললাম। তাহলে ডি। তো হ্যাঁ, দীপান্বিতা আপু বলছে ডি, আপনি কারেক্ট। রুমানা আপুও কারেক্ট, আলামিন ভাইয়াও কিন্তু কারেক্ট। সো যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন, তাহলে আমি নেক্সট প্রশ্নটাতে আগাতে পারবো। আচ্ছা, যা অনেকে দেখি বি আনসার করছেন, কিন্তু বি কিন্তু একদমই হবে না। এটিকেট আর ডিসিপ্লিন দোজ আর ভেরি সিনোনিমাস ওয়ার্ডস। অলরাইট, সো এই জিনিসটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই। সো দিস উইল নট বি দি আনসার। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে থামস আপ দিয়ে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারবো। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাকে অনেকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। ক্লিয়ার লিখেও জানিয়ে দিচ্ছেন, আলামিন ভাইয়া আমাদেরকে ক্লিয়ার লিখে জানিয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাদের একটু মাথায় রাখতে হবে এই জিনিসটার জন্য কিন্তু আপনার ভোকাবুলারি যেটা আমরা বলি বেসিক্যালি সবসময় আপনারা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, আই এম প্রিটি শিওর ভোকাবুলারি শুনতে শুনতে আপনারা সবাই টায়ার্ড হয়ে গিয়েছেন। ভোকাবুলারি মুখস্থ করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের ভোকাবুলারি জানা থাকতে হবে এটার জন্য। আপনি যদি এটিকেট ডিসিপ্লিনের মিনিং না জানেন, ট্রিজনের মিনিং না জানেন, অ্যানার্কির মিনিং না জানেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা প্রশ্নটার উত্তর দিতে পারবেন না। তো এটার জন্য কিন্তু আপনার মিনিং
মিনিংগুলো জানা থাকতে হবে। মিনিংটা জানলে আপনি বুঝতে পারবেন এই দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপটা কিরকম, তাহলে হচ্ছে কি আপনি আনসার করতে পারবেন। সবাই আমাকে ক্লিয়ার লিখে জানিয়ে দিচ্ছেন, মারুফ ভাইয়া, দীপান্বিতা আপু সবাই আমাকে ক্লিয়ার লিখে জানিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। রুমানা আপু আমাকে ক্লিয়ার লিখে জানিয়ে দিচ্ছেন, অ্যাবসলিউটলি ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি। এটা সেটিং বাটন, সেটিং বাটন, এটা না বাটন আছে সেটিং, এই যে বাটনটা সেটিং বাটন, এই পাশে অফিস, এটা ওপিএস। আচ্ছা, so sorry for the technical difficulty, we just got this back, all right, no problem at all. এখন আমরা নেক্সটটাতে মুভ অন করি। আচ্ছা, গ্রামার নিয়েও সবার হাজার রকমের প্রশ্ন থাকে, গ্রামার রিলেটেড প্রশ্ন কেমনে আনসার করব, ওটার জন্য অবশ্যই আপনাদের গ্রামার একটু ক্লিয়ার থাকতে হবে। সো এখানের মধ্যে আমরা বেসিক্যালি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি কি ধরনের প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু এগুলা আগের বছর যা যা প্রশ্ন এসেছে ওখান থেকে কিন্তু আপনাদেরকে দিচ্ছি, অলরাইট। সো ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আমরা অনেক বছর ধরে শুনে আসছি, রাইট? ছোটবেলা থেকে এগুলা পড়ে আসছি, এতদিন এই গ্রামারগুলো আমাদের জেনে যাওয়া উচিত, রাইট? না জানলেও সমস্যা নেই, আমরা এখানে আছি আপনাদেরকে হেল্প করার জন্য। তো এরকম আপনাদের কিছু প্রশ্ন আসবে, গ্রামাটিক্যাল চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জিং, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেন, এইসব টাইপের কিছু প্রশ্ন আসবে বিউপি অ্যাডমিশনে। দিস গোজ ফর অল অফ দি 3 ফ্যাকাল্টিজ, FASS, FSSS, FBS, তিনটা ফ্যাকাল্টিতেই কিন্তু এই ধরনের গ্রামাটিক্যাল প্রশ্ন আপনারা পাবেন। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর ইউ। তো এরকম চেঞ্জ দ্য ভয়েস থাকলে আপনাকে ইদার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, নাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। এটা কিন্তু বলে দেওয়া থাকবে না যে আপনার অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে, এটা আপনাকে নিজে থেকেই কিন্তু ফিগার আউট করতে হবে। এখন আমরা সব গ্রামাটিক্যাল এখানে অনেক গ্রামাটিক্যাল রুলস আছে, আমরা তো এখন সবগুলো ধরতে পারবো না, কিন্তু হচ্ছে কি যাদের ভয়েস নিয়ে আইডিয়া আছে তারা ধরতে পারবেন যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাচ্ছে ভয়েসটা, তখন কিন্তু আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয় যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হয়। প্যাসিভ ভয়েসে আমরা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম উইচ ইজ V3 টা আমরা ব্যবহার করে থাকি। এটা যেমন আমাদের এখানে অ্যাক্টিভ ফর্মে আছে, দ্য বুক রিডস ওয়েল, অলরাইট, দ্য বুক রিডস ওয়েল। আর আমরা আরো একটা জিনিস জানি যে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আপনি প্যাসিভ করছেন তখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। যেমন একটা সিম্পল আনসার দিই, হ্যাঁ, she likes chocolate, she likes chocolates। এখানের মধ্যে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, as we all know, right? তো এখানের মধ্যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি তখন কি হবে, chocolates are liked by her। এখানে কি হলো, এই যে দেখেছেন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল, তাই না? তো দিস ইজ দ্য বেসিক মানে রুল অফ গ্রামার ইন কেস অফ চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জিং এর ব্যাপারে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে এটা অবজেক্ট ফর্মে আছে, এই অবজেক্ট ফর্মটা এখানের মধ্যে সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ফর্মে, প্যাসিভ ভয়েসে, আর হলো কি আপনার V3 টা ইউজ হবে, এটা আরেকটা গ্রামাটিক্যাল রুল, অলরাইট। আর হচ্ছে কি আপনার এই যে এখানের মধ্যে যেটা আছে আপনার ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ইউজ হবে। তাহলে আমি কিন্তু অলরেডি একটা মেজর, এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য মেজর একটা গ্রামাটিক্যাল রুল আপনাদেরকে বলে দিলাম। তো এই মেজর গ্রামাটিক্যাল রুলটার উপর বেস করে, এই V3 ফর্মটার উপর বেস করে আমাকে কে বলতে পারবে এখানের মধ্যে আনসার কোনটা? এটা হচ্ছে আপনার অপশন সি, এটা বি, এটা এ, এটা ডি, অলরাইট। তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন
যে আপনাদেরকে জাস্ট বেসিকটা দেখালাম আমি গ্রামারের, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কেমনে হয়, যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। আর এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যেটা হয়, আপনার ভার্বের V3 ফর্মটা ব্যবহৃত হয়। অলরাইট, তো ভার্বের V3 ফর্ম, রিডস এর V3 ফর্ম এখানের মধ্যে কোথায় আছে, আর V3 এর সাথে মাঝে মাঝে কিন্তু ইজও ব্যবহৃত হয়, মানে কিছু অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যেটাকে আমরা বলি, বি ভার্বও ব্যবহৃত হয়। সো এই যে এতটুকু ইনফরমেশন দিয়ে আপনারা আমাকে কে আনসারটা দিতে পারবেন যে এটার আনসার কি হবে। দ্য বুক রিডস ওয়েল, দ্য বুক রিডস ওয়েল, এখানে রিডসটা হলো কি আপনার ভার্ব, তাই না? তো এই রিডস থেকে আপনাদেরকে ভার্বের V3 ফর্মটাতে আসতে হবে, তাহলে এখানে আনসার কোনটা হবে। আমি কিন্তু মেজর একটা হিন্ট দিয়ে দিলাম, এই হিন্টের উপর বেস করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা আনসার কি হবে, এটা কি অ্যাকচুয়ালি হিন্টটা ক্যাচ করতে পেরেছেন, দেখি একটু। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিবেন আপনারা আনসার পেয়েছেন নাকি না। আমি একটা মেজর হিন্ট দিয়ে দিলাম যে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম উইচ ইজ দ্য V3 ফর্ম অফ ভার্ব, ওইটা ইউজ হবে। সো ওইটার উপর বেস করে আপনাদের কাছে কি লাগছে, কোন অপশনটা আপনার আনসার হতে পারে। যেমন এটা হবে না, আমি একটা আরেকটা ক্লু দিয়ে দিই আপনাদেরকে, এটা হবে না, কারণ এখানে ভার্বের সেম ফর্মটাই আছে, তাই না? রিডস ওইটাই আছে। সো এটা কিন্তু আপনার হবে না, তাহলে এই অপশনটা বাদ। তাহলে কোনটা হবে আপনার আনসার, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি অলরেডি দেখছি আমাকে অনেকে আনসার দেওয়া শুরু করে দিয়েছেন। অনেকে বলছেন বি, অনেকে বলছেন ডি, নান বলছেন। আচ্ছা, আরেকটা আনসার দিয়ে দিই, নানটাও কিন্তু হবে না, আনসার কিন্তু এখানে আছে। তাহলে আনসার কোনটা হবে? আমি দেখছি অনেকে সিও বলছেন আনসার। আচ্ছা, আরেকটু চেষ্টা করেন তো দেখি আনসারটা কি হতে পারে। আরো একটা আনসার দিয়ে দিয়েছি যে এখানের মধ্যে ভার্বের বি ফর্ম যেটা আমরা বলি বি ভার্ব, ওইটাও কিন্তু মাঝে মাঝে ব্যবহৃত হয়। সো ওই ক্ষেত্রে আপনার আনসারটা কি হতে পারে? আচ্ছা, আমি অনেকগুলো কারেক্ট আনসার পাচ্ছি। আলামিন ভাইয়া বলছেন সি। আচ্ছা, আবু শাহরিয়ার কবির রাসেল ভাইয়া বলছেন সি 100%। আই লাভ দ্য কনফিডেন্স, এরকম কনফিডেন্স নিয়ে আনসার দিলে কেমনে ভুল হতে পারে, তাই না? এন্ড হি ইজ অ্যাবসলিউটলি রাইট, আনসারটা কিন্তু আমাদের সি, দ্য বুক ইজ রেড ওয়েল। অলরাইট, এখানের মধ্যে এই অবজেক্টটা দ্য বুক এখানের মধ্যে সাবজেক্ট হয়ে গিয়েছে, আর ইজ রেড, রিড এর বেসিক্যালি past participle form কিন্তু স্পেলিং সেম থাকলেও প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, which is read বলা হয়, রাইট? তাহলে the book is read well, তো is read টা দিয়ে, ঠিক আছে, is read টা দিয়ে, এই ওয়ার্ডটা দিয়েই কিন্তু আমরা মেজর একটা হিন্ট পেয়ে গিয়েছি। এই জিনিসটাই কিন্তু আপনার একটা মেজর হিন্ট এখানে। তো এই জিনিসটা দেখে আপনারা বুঝতে পারবেন আনসার কি হবে, the book is read well হবে। গট ইট এভরিওয়ান? তাহলে বিও হবে না আর ডি তো হবে না, আমি বলেছি আগে, সো এটাও হবে না। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। অলরাইট, দেখেন অল টাইপস অফ, মোটামুটি অনেক ধাঁচের প্রশ্ন আজকে আপনারা পেয়ে যাবেন। এই জন্যই কিন্তু আমরা বেসিক্যালি প্রিভিয়াস কোয়েশ্চেনের কোয়েশ্চেন সলভ দিয়ে স্টার্ট করেছি, কারণ প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কি ধাঁচের প্রশ্ন আসে এখানের মধ্যে। সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন, অ্যানালগ, আপনার ভোক্যাবুলারি, স্পেলিং কারেকশন, এরকম টাইপের অনেক প্রশ্ন আসে। এরকম ইডিয়মস এন্ড ফ্রেজেসও আসে, এটা যেমন ইডিয়মস এন্ড ফ্রেজেস এর মধ্যে পড়ে। ইডিয়মস এন্ড ফ্রেজেস মানে কি, বেসিক্যালি প্রোভার্বস যেগুলোকে আমরা চিনি আর কি, প্রোভার্বস নামে যেগুলোকে আমরা চিনি ওগুলাই হচ্ছে আপনার ইডিয়মস এন্ড ফ্রেজেস। অলরাইট, সো এখানের মধ্যে দেখেন একটা প্রোভার্ব দেওয়া আছে, আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র। স্ট্র মানে কি, খড় বেসিক্যালি।
সো আ ড্রাউনিং ম্যান ক্যাচেস একটা স্ট্র, এটার মিনিং হচ্ছে কি একটা মানুষ যে ডুবে যাচ্ছে, ডুবন্ত মানুষ, সে সামনে যা পায় সেটাই ধরে বেঁচে থাকার চেষ্টা করে, তাই না? তো আ ড্রাউনিং ম্যান, যে মানুষটা ডুবে যাচ্ছে, তার সামনে যদি খড়ও থাকে সে খড়টা ধরে হলো বেঁচে থাকার চেষ্টা করে চালিয়ে যাবে। সো এই জিনিসটার মিনিং কিন্তু এইটা। দ্য ট্রান্সলেটেড মিনিং ইজ, এরকম ট্রান্সলেশনও আপনার আসতে পারে। অলরাইট, দ্য ট্রান্সলেটেড মিনিং ইজ, এটার ক্ষেত্রে আপনার কি মনে হয়? আমি মিনিংটা বলে দিলাম ইংলিশের মিনিংটা, তো এখন আপনার বাংলায় এটার ট্রান্সলেশনটা কোনটা হতে পারে এখান থেকে, এটা আমাকে একটু বলবেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, কই মাছের প্রাণ বড় শক্ত, চোরে চোরে মাসতুতো ভাই, ধর্মের কল বাতাসে নড়ে। আনসার কোনটা হবে? আচ্ছা, এটা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, এটাতে আমি সব কারেক্ট আনসারই পাচ্ছি। আচ্ছা, অনেকগুলো কারেক্ট আনসার পেয়ে যাচ্ছি। আদিবা নরিন আপু বলছেন এ। আচ্ছা, সবাই, সুলতানা আপু, আলামিন ভাইয়া, সবাই আমাকে এ জানাচ্ছেন। পরাগ ভাইয়া এ, আবরার রাফি ভাইয়া এ। আচ্ছা, এটা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, তাহলে আমরা এটাতে আর সময় ব্যয় না করি। এটার আনসার, কারেক্ট আনসার হলো আপনার যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ওকে, সো তাহলে এরকম টাইপের প্রশ্নও কিন্তু আপনারা বিউপি অ্যাডমিশন সময় পাবেন। অলরাইট, আর যতক্ষণ না, অ্যাজ আই ওয়াজ সেইং বিফোর, যতক্ষণ না আপনি নিজে থেকে শিওর 100% আপনি আনসারটা দাগাবেন না। দ্য বেস্ট থিং টু ডু হিয়ার ইজ দ্যাট, আপনি ইংলিশ পার্টটার ক্ষেত্রে বলি, 25 মার্কের জন্য আপনি যেটা করবেন, 25 হোক 40 হোক, বেসিক্যালি আপনি পুরোটা আগে পড়ে যাবেন, আর যেগুলা শিওর শুধু সেগুলা দাগাবেন। আবার কিছু থাকে হচ্ছে কি মোটামুটি শিওর, আর কিছু থাকে হচ্ছে কি একদমই জানি না। যেগুলো একদমই আনসার জানি না ওগুলা কিন্তু একদমই দাগাবেন না, কারণ ওগুলাতে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং থাকে। আর যেগুলাতে আপনি একটু হাফ 50-50 শিওর, ওগুলা ইউ হ্যাভ টু মেক ইউর ওন জাজমেন্ট কল, যে আপনি দাগাতে চান নাকি চান না, আপনি কি অ্যাকচুয়ালি রিস্কটা নিতে চান যে আপনার নেগেটিভ মার্কিং যাবে নাকি না। সো আপনার এই রিস্কটা আপনাকে বুঝে শুনে নিতে হবে। কিন্তু আপনি যদি একদমই মানে এই প্রশ্নটা আপনার কাছে অপরিচিত থাকে, তাহলে কিন্তু একদমই দাগাবেন না, না হলে কিন্তু আপনার 0.25 মার্কস ওখানে চলে যাবে। দিজ আর নট লাইক আদার এক্সামস। আমরা সারা জীবন এসএসসি এইচএসসি পর্যন্ত যে এক্সামগুলো দিয়ে এসেছি, না পারলেও হচ্ছে কি বলা হতো আমাদেরকে যে না পারলেও দাগিয়ে যাবা, কোনো সমস্যা নেই, বাই কোইন্সিডেন্স আপনি একটা মার্কস পেয়েও যেতে পারেন, বাট ইন দিস কেস কিন্তু আপনার অনেক কেয়ারফুলি দাগাতে হবে। অলরাইট, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। আসেন তাহলে নেক্সটটা কি আমাদের? নেক্সটটা হচ্ছে কি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তারপর ব্র্যাকেটে দেওয়া আপনার সুপারলেটিভ। এই জিনিসটা কি? এগুলো হচ্ছে কি আপনার বেসিক্যালি ডিগ্রি অফ কম্প্যারিজনের প্রশ্ন। এটাকে কি বলা হয় প্রশ্নটাকে? ডিগ্রি অফ কম্প্যারিজন। এই টার্মস গুলা কিন্তু আমাদের সবার জন্যই মোটামুটি পরিচিত, আমরা ছোটবেলা থেকে কিন্তু এই গ্রামার গুলা পড়ে এসেছি। ডিগ্রি অফ কম্প্যারিজন বলেন, চেঞ্জ দ্য ভয়েস বলেন, সো এই সব গ্রামারে কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টে আসবে। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ। তো এরকম ডিগ্রি অফ কম্প্যারিজনের ক্ষেত্রে আপনার একটা দেওয়া থাকবে, হতে পারে আপনার ডিগ্রি অফ কম্প্যারিজন কয় রকমের? 3 ধরনের, ঠিক আছে? পজিটিভ, comparative, আরেকটা হলো কি সুপারলেটিভ। গট ইট সবে? তাহলে পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। এই ক্ষেত্রে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখন তো আমরা পুরাপুরি ডিগ্রি অফ কম্প্যারিজন এক ক্লাসে আমি আপনাদেরকে সব রুলস দেখাবো না, এখানের মধ্যে যেটা আছে ওই অনুযায়ী বেস করে আমার সাথেই থাকবেন, ওই অনুযায়ী বেস করে আমি আপনাদেরকে একটু গ্রামারটা বুঝিয়ে দিচ্ছি। অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে? এই ওয়ার্ডটা দেখেই কিন্তু আপনার বোঝা উচিত সেন্টেন্সটা কোন ডিগ্রি অফ কম্প্যারিজনে আছে, কোন ডিগ্রিতে আছে। অলরেডি ব্র্যাকেটে যেটা দেওয়া ওইটা মানে হচ্ছে কি আপনার কোন ডিগ্রিতে নিতে হবে। আপনাকে
ইদার পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে নাহলে কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, আর আপনাকে ওইটা সুপারলেটিভ ডিগ্রিতে নিতে হবে। অলরাইট, সো এই সুপারলেটিভ ডিগ্রিতে নেওয়ার জন্য আপনাকে ফার্স্টে জানতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। অ্যাজ গুড অ্যাজ হি ওয়ার্ডটা দেখে আপনি বুঝতে পারছেন এটা কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। অলরাইট, কম্প্যারিজন করছে এখানে, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে ওর মতো ভালো মানুষ আর পুরো ভিলেজে নেই। তাহলে পুরো ভিলেজের সাথে একটা মানুষকে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি না, মানে তুলনামূলক না ওয়ার্ড সেন্টেন্সটা। দ্যাটস ওয়াই আমরা বুঝে নিলাম যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এরপর আপনাকে ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে এটা সুপারলেটিভে নিতে হবে। তাহলে সুপারলেটিভে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আপনারা যারা অলরেডি আনসার জানেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন অলরেডি, নো প্রবলেম এট অল। আর যারা পারছেন না তাদের জন্য তো আমি আছি, আমি অফকোর্স আপনাদেরকে উইথ দ্য এক্সপ্লেনেশন আনসারটা বলে দিব, কিন্তু আপনারা অলরেডি ট্রাই করতে থাকেন কমেন্ট সেকশনে। অলরাইট, তো সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ এগুলোর ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন টল, টলার এবং টলেস্ট। ওকে, টল, টলার, টলেস্ট এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। These are just for your revision, এগুলো একটু রিভিউ করে আপনাদেরকে একটা রিফ্রেশার দিচ্ছি মাইন্ডে। এগুলো অলরেডি আপনাদের মোস্ট অফ দ্য পিপলদেরই জানা আছে, এগুলো গ্রামারের কিছু নিয়ম। সো আমি জাস্ট একটা রিফ্রেশার দিচ্ছি আপনাদেরকে। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। ঠিক আছে, কম্পারেটিভের সময় হচ্ছে কি আপনার যে রুট ওয়ার্ডটা থাকবে, রুট ওয়ার্ডের সাথে আপনার ইআর সাফিক্সটা যোগ করে আপনাকে কম্পারেটিভ করতে হবে, আর ইএসটি সাফিক্সটা যোগ করে আপনাকে বেসিক্যালি হচ্ছে কি সুপারলেটিভ করতে হবে। অলরাইট, তো এই ওয়ার্ডটার আমরা হচ্ছে কি কম্পারেটিভও পেয়ে গেলাম, সুপারলেটিভও পেয়ে গেলাম। এখন গুডের তাহলে হচ্ছে কি আপনার সুপারলেটিভ ডিগ্রিটা আপনাকে বের করতে হবে, এই জিনিসটাকে আপনার পুরোটাকে সুপারলেটিভে নেওয়ার জন্য। তাহলে গুডের সুপারলেটিভটা কি? গুডেরটা আমরা একটু দেখি। গুডটা কিন্তু একটা এক্সেপশন। অলরাইট, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট এটার মতো কি গুড, গুডের গুডেস্ট হবে? আপনাদের কি মনে হয় এটা? না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি গুড, বেটার, বেস্ট। ওকে, গুড, বেটার, বেস্ট। তাহলে এই ক্ষেত্রে আপনার আনসারটা কি হবে? মেহরুন সুলতানা আপু আমাদেরকে অলরেডি আনসার দিয়ে দিয়েছেন। অনেকে এ বলছেন, কিন্তু এ অ্যাকচুয়ালি আনসার না। পরাগ ভাই আমাদেরকে কারেক্ট আনসার দিয়েছেন। আচ্ছা, ওকে, আমি অনেকগুলা কারেক্ট আনসার পেয়ে যাচ্ছি, আবার ভুল আনসারও পাচ্ছি। কোনো সমস্যা নেই, ট্রাই করতে থাকেন। প্রশান্ত রায় ভাইয়া বলছেন সি। অলরাইট, উই উইল সি অ্যাকচুয়ালি সি হয় নাকি। খাদিজা আপুও বলছেন সি, ইশরাত আপুও বলছেন সি, আলামিন ভাইও বলছেন সি। আচ্ছা, ওকে, যারা সি বলছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কারেক্ট ওয়ান। কারণ আমি একটু আগে যেটা দেখালাম সুপারলেটিভ ডিগ্রিতে আপনার এই ফর্মটা ব্যবহৃত হবে লাস্টেরটা। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে অলরেডি এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝে নিচ্ছি যে বেস্ট ওয়ার্ডটাই আপনার আনসার হবে। দেখেন, এখন দেখেন, তার মানে সুপারলেটিভ মানে কি যে সে সবার মধ্যে বেস্ট। ওকে, সুপারলেটিভ, হি ইজ দ্য বেস্ট ম্যান। তাহলে এটা না হয়ে এটা কেন হলো? এখানে যে এক্সটেনশনটা আছে, অলরাইট, এটাও কিন্তু থাকতে হবে, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ। বি নাম্বারে কিন্তু ইন দ্য ভিলেজের কথা নেই, সো বি নাম্বারটা আমরা ক্রস করতে পারি, ইভেন দ্য বেস্ট ওয়ার্ডটা এখানে আছে, তাই বলে আমরা বেস্টটা বি নাম্বারটা দাগিয়ে দেব না। ইন দ্য ভিলেজ জিনিসটা এখানে নেই, এখানে আছে, দ্যাটস ওয়াই কিন্তু আনসারটা সি হবে। তো এরকম কিন্তু কনফিউশনের জন্য আপনাদের কিছু এরকম অপশনস থাকবে যেখানের মধ্যে দুইটাই আপনার আনসার সেম লাগছে, যে দুইটাই তো হওয়ার কথা, কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি ভেবে দেখতে হবে যে এখানে পুরাপুরিটা নেই। সো দিস ইজ দ্য বেস্ট আনসার। অলরাইট, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের সি হবে যে কারেক্ট আনসার। সুপারলেটিভ মানে হচ্ছে সবার সাথে তুলনা করে ওই বেস্ট। অলরাইট, কম্পারেটিভ মানে হচ্ছে কি দুই তিন জনের সাথে তুলনা করে হচ্ছে কি আপনার হচ্ছে কি এই ফর্মটা ব্যবহার করা হয়। অলরাইট, সো বেসিক্যালি আপনার সুপারলেটিভে বেস্টটা যাবে, সো বেস্টটা আপনাকে বসাতে হবে, বেস্টটাই আপনার কিওয়ার্ড। অলরাইট, তাহলে আমরা নেক্সটটাতে চলে যেতে পারি।
আচ্ছা এটাতে আসি, এটা জিকে এর প্রশ্ন না, বিলিভ ইট অর নট, দিস ইজ নট আ জিকে কোয়েশ্চেন, জেনারেল নলেজের পার্ট না, এটাও কিন্তু আপনার অ্যাকচুয়ালি ইংলিশের পার্ট। সো এটা যদি ইংলিশের পার্ট হয়ে থাকে এটার আনসারটাও আপনাদের জানা থাকতে হবে ইংলিশটাতে ভালো মার্কস পাওয়ার জন্য। হু ইজ দ্য রাইটার অফ দ্য লাঞ্চন? সো দ্য লাঞ্চনের কথা কি মাথায় একটু বাড়ি দিচ্ছে, মানে চিনেন আসলে জিনিসটা কি? এটা কিন্তু আপনাদের মনে থাকা উচিত, আপনারা যারা আপনার মাত্র এইচএসসি ক্যান্ডিডেট ছিলেন। সো বেসিক্যালি দ্য লাঞ্চন কিন্তু আমাদের ইএফটি বইতে একটা আমাদের পোয়েমের মতো আছে, তাই না? সো ওইটা হচ্ছে কি আপনার দ্য লাঞ্চন। সো এটার আনসারটা কি? আমি দেখছি আদিবা নরিন আপু বলছে সি। আচ্ছা আনফরচুনেটলি ইউ আর রং আপু, এটা সি হবে না। আনসারটা কি হতে পারে দেখি, ট্রাই করেন তো। এটার ব্যাপারে নলেজ কার কার আছে, কে কে ইএফটি বইটা ভালোভাবে পড়েছেন, এটার উপর ডিপেন্ড করবে আপনি এটার আনসার জানেন নাকি না। আচ্ছা আমি দেখছি অয়ন ভাইয়া বলছে এ, হাসান ভাইয়া বলছে ডি, মারুফ ভাইয়া বলছেন এ। দেখি তো কে কে অ্যাকচুয়ালি কারেক্ট এটাতে। আরেকটু আনসার দিতে থাকেন, আরেকটু চেষ্টা করতে থাকেন, আপনারা নিজেরাই যত চেষ্টা করবেন ততই আপনাদের জন্য ভালো হবে। অলরাইট, দিস ইজ নট ফর মি, দিস ইজ পিওরলি ফর ইউ। অলরাইট, সো আপনারা অ্যাকচুয়ালি ট্রাই করতে থাকেন, একটু মাথায় একটু বাড়ি দিতে থাকেন। ইএফটি বইতে কি পড়েছিলাম, দ্য লাঞ্চনের রাইটারটা কে ছিল, কে ছিল। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কিন্তু ইংলিশে এরকম কিছু লিটারেচার বেসড কিছু কোয়েশ্চেন্স আসবে আপনাদের। অলরাইট, আপনার ইএফটি বই থেকেও আসবে, ইএফটি বইয়ের বাইরেও কিছু আপনাদের লিটারেচার ভিত্তিক কিছু কোয়েশ্চেন আসবে। সো এগুলোও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অলরাইট, তাহলে আমরা কি করব, ইএফটি বইটা খুব ভালো মতো পড়বো আর লিটারেচার সম্পর্কে অনেক নলেজ রাখবো আমরা, কারণ এগুলো কিন্তু ইংলিশ লিটারেচারেরও পার্ট। অলরাইট, সো এগুলো থেকেও আপনাদের বিউপির অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, মাথায় রাখবেন কিন্তু এগুলা। আচ্ছা যারা এ আনসার দিচ্ছিলেন, you guys are absolutely correct, it's William Somerset Maugham. alright, so this is the answer. তাহলে এটা আমাদের ইএফটি বই থেকে এসেছে, তাহলে আমরা কি করব, আমরা ইএফটি বইটা খুব ভালোভাবে পড়বো। অলরাইট, ওকে, তাহলে আমি নেক্সটটাতে চলে যাই। এবার আসি আবারও ভোকাবুলারি রিলেটেড কিছু প্রশ্ন। এর আগে আমরা যে জিনিসটা দেখলাম মেডিসিন আর ইলনেসের, হ্যাঁ, ওগুলাতেও আপনার যেরকম ভোকাবুলারি জানা থাকতে হবে, ওয়ার্ডের মিনিং বুঝতে হবে। এভাবেও কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, এরকমও দিয়ে দিতে পারে। তাহলে এটার জন্য কিন্তু আপনার বেসিক্যালি ওয়ার্ড মিনিং জানা থাকতে হবে, ভোকাবুলারি জানা থাকতে হবে। অলরাইট, সো কিপ দিস ইন মাইন্ড। এটার আনসারটা কি হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপারথেড? অ্যাপারথাইডের মিনিংটা কি? The word is apartheid. Apartheid এর মিনিংটা আপনারা কে জানেন? এটা কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড, এটা নিয়ে অনেক লেখালেখি হয়, ওয়ার্ডটা ইউজ করে নিউজ আর্টিকেলসেও ইউজ করে, এটা কিন্তু কোনো আনকমন ওয়ার্ড না। ওকে, দিস ইজ আ রিয়েল লাইফ প্রবলেম। সো এই ওয়ার্ডটা কিন্তু আমাদের জানা থাকা উচিত। অ্যাজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট, I don't want to make you nervous, but এই ওয়ার্ডটা আপনাদের জানা থাকা উচিত। দিস ইজ আ প্রিটি বেসিক ওয়ার্ড। সো এটার মধ্যে আপনার আনসারটা কি হতে পারে? অ্যাসিমিলেশনিজম, নন ডিসক্রিমিনেশন, রেস হেট্রেড, আরেকটা হচ্ছে অ্যান্টি রেসিজমশন। এটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড না, সো এটা আমরা বাদ দিব। দিস ইজ নট আ ওয়ার্ড, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা, এই ওয়ার্ডটার কোনো মিনিং নেই। তাহলে আমি একটা হিন্ট দিয়ে দিলাম, ডি নাম্বার হবে না। এবিসি থেকে অ্যাপারথাইডের মিনিংটা আমাকে কে বলতে পারবেন? দেখি তো কে বলতে পারবেন, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমি দেখছি আমার অনেকগুলো আনসার চলে আসছে।
আর একটু চেষ্টা করেন তো দেখি কে আমাকে বলতে পারবেন অ্যাপারথাইডের মিনিংটা। এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, সো এগুলো কিন্তু রিপিট হতেই পারে। আমরা জানি অ্যাডমিশন টেস্টে অনেক কিছু রিপিট হয়, সো এগুলো কিন্তু রিপিট হতেই পারে। অ্যাডমিশন প্রিভিয়াস ইয়ারে যে ওয়ার্ড মিনিং গুলো এসেছে এগুলো কিন্তু অনেক অনেক মনোযোগ দিয়ে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আরেকটা টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে পড়ে, আমি একটু জানিয়ে দিই একটা টিপস। আপনারা যখন ভোকাবুলারি মুখস্থ করছেন বাসায়, যে বই থেকে মুখস্থ করেন না কেন, প্রতিদিন 10টা করে ভোকাবুলারি মুখস্থ করলেই কিন্তু এই অ্যাডমিশন সিজনের জন্য আপনার জন্য অনেক ভালো হয়। প্রতিদিন 10টা করে মুখস্থ করবেন, 10টা করে সেন্টেন্সও বানাবেন। আপনার যেভাবে মুখস্থ করতে সুবিধা হয়, কারণ আমার কাছে অনেক স্টুডেন্টরাই আসে যে আপু ভোকাবুলারি তো মনে রাখতে পারছি না, ভোকাবুলারি কেমনে মুখস্থ করব, কারণ তারা একদিনে বসে 50টা মুখস্থ করার চেষ্টা করে দেয়। দিস ইজ নট দ্য ওয়ে টু গো। প্রতিদিন অল্প অল্প করে আপনাকে মুখস্থ করতে হবে। তো আজকে 10টা, কালকে 10টা, পরশু 10টা, এভাবে করে মুখস্থ করবেন। আর মুখস্থ করার সময় অবশ্যই সেন্টেন্স মেকিং করে মুখস্থ করবেন, তাহলে আপনার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে যায়। রিয়েল লাইফ জিনিসের সাথে রিলেট করার চেষ্টা করবেন ওয়ার্ডটা, অলরাইট? সো ধরেন আপনি হচ্ছে কি অ্যাভোর ওয়ার্ডটা শিখছেন, হ্যাঁ, অ্যাভোর। অ্যাভোর মানে হচ্ছে এক্সট্রিম হেট্রেড, মানে হেট থেকেও 1 ডিগ্রি উপরে হচ্ছে অ্যাভোর। তার মানে কি আই অ্যাভোর হিম, মানে হচ্ছে কি আই হেট হিম ভেরি 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 মাচ। ওকে, সো এই যে এটা কেমনে মনে রাখবেন, তাহলে অ্যাভোর ওয়ার্ডটা আপনি রিয়েল লাইফের সাথে কিছু একটা নিয়ে চিন্তা করেন। ধরেন আপনি একজনকে একদম দেখতেই পারেন না, হ্যাঁ, তো আপনি ওর সাথে হচ্ছে কি ওয়ার্ডটা রিলেট করেন যে আই অ্যাভোর হিম অর হার, এভাবে করে আপনি ওয়ার্ডটা মনে রাখলেন। তাহলে রিয়েল লাইফ ইস্যুসের সাথে যখন আপনি ওয়ার্ডটা রিলেট করবেন, আপনার নিজের সাথে যখন ওয়ার্ডটা রিলেট করবেন, তখন কিন্তু ওয়ার্ডটা অটোমেটিক্যালি আপনার মনে থাকবে। তো এভাবে করে নিজের সাথে মিলিয়ে আপনি সেন্টেন্স মেকিং করে করে প্রতিদিন যদি 10টা করে ওয়ার্ড মুখস্থ করেন, তাহলে কিন্তু এই পুরো অ্যাডমিশন সিজনের জন্য আপনার অনেকগুলো ভোকাবুলারি শেখা হয়ে যাবে, আর এতটা কষ্টও হবে না ভোকাবুলারি শিখতে, আর দেখবেন যে আপনার মনেও থাকছে ভোকাবুলারি গুলো মাথায়। অলরাইট, সো এভাবে করে ভোকাবুলারি নিয়ে আগানো উচিত। কারণ আমি অনেক পেয়েছি, অনেক স্টুডেন্টরা হচ্ছে কি পারছে না, ভোকাবুলারি কেমনে আনসার করবে বুঝছে না। সো দিস ইজ আ ভেরি গুড ওয়ে টু গো, অলরাইট? সুলতানা আপু বলছে সি, তৌফিকুর ভাইয়া বলছেন এ। আচ্ছা, ওকে, আমি দেখছি পার্থ ভাইয়া বলছেন বি। আচ্ছা, অনেক রকমের আনসার পাচ্ছি আমি। শানিনাথ মিহি আপু বলছেন এ। আচ্ছা, অ্যাকচুয়াল আনসার কিন্তু সি, অনেক কম আমি হচ্ছে কি কারেক্ট আনসার পেয়েছি। দিস ইজ কাইন্ড অফ স্যাড টু সি, এটা আমাদের জানা থাকা উচিত। এটার আনসারটা কিন্তু হবে রেস হেট্রেড। অ্যাপারথাইড মানে হচ্ছে কি বেসিক্যালি আপনার জাতির মধ্যে, মানে একটা জাত, ধরেন হচ্ছে কি আফ্রিকান আমেরিকান পিপলরা এটা অনেক ফেস করে। তো বেসিক্যালি রেসিজম টাইপেরই জিনিস মানে হচ্ছে কি অ্যাপারথাইড। রেসিজম মানে হচ্ছে কি একটা জাতকে আপনি হেট করেন এরকম টাইপের। আর হচ্ছে কি অ্যাপারথাইড মানে হচ্ছে কি ওই জাতটাকে এতটা হেট করেন যে আপনি সেগ্রিগেশন করে দিয়েছেন, মানে ওদেরকে সব রাইটস দিচ্ছেন না আপনি, হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে অ্যাপারথাইড কমিট করা। ওকে, সো এই জিনিসটা হচ্ছে রেস হেট্রেড, মানে একটা জাতের প্রতি হেট্রেড, এখান থেকে ওয়ার্ডটা আসে অ্যাপারথাইড। অলরাইট, সো এটার আনসারটা হবে রেস হেট্রেড, অনেকটা রেসিজমের মতোই। অলরাইট, যারা ভুল আনসার দিয়েছেন নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ইটস অ্যাবসলিউটলি ফাইন, আনসার ভুল হতেই পারে, আমরা এখানে শেখার জন্য এসেছি। সো দ্বিধাবোধ করার কিছু নেই যে আনসার ভুল হবে, কমেন্ট করবো না, এরকম ফিল করার কোনো প্রয়োজন নেই। ইটস ওকে, উই আর অল হিয়ার টু লার্ন। সো আজকে এটা শিখলেন, পরের দিন থেকে এটা ডেফিনেটলি মনে থাকবে, তাই না? অ্যাপারথাইড মানে কি, এটা অনেক নিউজ পেপারসে অনেক জায়গায় দেখবেন এগুলো নিয়ে লেখালেখি। সো দিস ইজ আ ওয়ার্ড ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ। অলরাইট, অ্যাপারথাইড। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য মিনিং অফ শ্যাকলস। শ্যাকলস এর মিনিংটা আমাকে কে বলতে পারবে? শ্যাকলস মানে বেসিক্যালি হচ্ছে কি হ্যান্ডকাফস টাইপের বুঝায়, মানে হ্যান্ডকাফস এর সাথে নিচে একটা চেইন শুদ্ধ থাকে, এটাকে শ্যাকলস বলা হয়। হ্যাঁ, যে এভাবে করে হাতটা বেঁধে রাখা, হ্যাঁ, চেইন দিয়ে বা হচ্ছে কি হ্যান্ডকাফস দিয়ে। তাহলে শ্যাকলস ওয়ার্ডটার মিনিংটা এখানে কোনটার সাথে বেশি যাচ্ছে? আমি তো বলেই দিলাম চেইন, তাই না? তাহলে শ্যাকল ওয়ার্ডসটার মিনিংটা কিন্তু চেইন হবে। অলরাইট, সিকিউর, ফ্রিডম, ফেটার এগুলা কিছু হবে না, আনসারটা হবে চেইন। গট ইট এভরিওয়ান? তাহলে
চেইন। ভেরি গুড। যারা আনসার দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আহমেদ বিন তরিক ভাই কারেক্ট আনসার দিয়েছেন। অলরাইট, নো প্রবলেম। নেক্সটটাতে চলে যাই আমরা। লেট মি ডু দিস ওয়ার্ক। লেট মি ডু দিস ওয়ার্ক, তাহলে এটার ক্ষেত্রে আনসার কোনটা হবে? এরপর একটা আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, আপনাকে এটাকে আরেকটা কোয়েশ্চেন মার্কও দিয়ে দিয়েছে, রাইট? তাহলে এই জিনিসটা নিয়ে আপনার আনসারটা কি হবে? লেট মি ডু দিস ওয়ার্ক, এটার আনসারটা কি হবে? আপনি এটা কারোর সাথে কথা বলছেন, তাই না? এখানের মধ্যে আসলে আপনার কিন্তু একটা এটার আনসারটা আমি অলরেডি বলে দিই, সি হবে। আর আপনাকে একটু এক্সপ্লেইন করে দিই কেন উইল ইউ হবে। লেট মি ডু দিস ওয়ার্ক, উইল ইউ? হ্যাঁ, তাহলে এটা কেন শ্যাল উই হবে না, বা ডু আই বা ডোন্ট আই কেন হবে না, আর উইল ইউ কেন হবে? কারণ এখানের মধ্যে লেট মি ডু দিস ওয়ার্ক, এটা আপনি ইউ কে বলছেন, তাই না? মানে আপনার সামনে যে আছে ওই ওয়ার্ডটা, ইউ ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়নি, কিন্তু আপনার বুঝে নিতে হবে একজনকে সামনে বলছেন আপনি। দ্যাটস ওয়াই এখানের মধ্যে উইল ইউ ওয়ার্ডটা হবে। ওকে, এখানে যদি এরকম হতো যে মি এর বদলে আস ইউজ করা হতো, তখন কিন্তু শ্যাল উই হতো, কারণ আস এর ক্ষেত্রে লেট আস মানে প্লুরাল, আমাদেরকে কাজটা করতে দাও। শ্যাল উই মানে আমরা এটা করি, এখানের মধ্যে উই আস এর জন্য এখানে উই হবে। কিন্তু এখানে যেহেতু বা লেট মি ডু দিস ওয়ার্ক, এটা আপনি আরেকজনকে বলছেন, ইউটা এখানে লেখা নেই ডিরেক্টলি, কিন্তু আপনার বুঝে নিতে হবে এখানে আপনি আপনার সামনে আরেকজনকে বলছেন। দ্যাটস ওয়াই এখানের মধ্যে উইল ইউ হবে। অলরাইট, গট ইট? এই জন্য এখানের মধ্যে লেট মি ডু দিস ওয়ার্ক উইল ইউ হবে। এগুলোর মধ্যে আরো অনেক গ্রামাটিক্যাল রুলস আছে, ঠিক আছে? আমরা আজকে সব গ্রামাটিক্যাল রুলস এর ভিতরে যাচ্ছি না, আজকে জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আপনি এক্সপেক্ট করবেন, কেমনে প্রিপারেশন নেবেন, এগুলা নিয়ে। অলরাইট, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। The antonym of opaque is, অ্যান্টোনিম আর সিনোনিম আমরা আই থিংক সবাই জানি, এটা আই হোপ আপনাদেরকে বুঝাতে হবে না। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, আর সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড, তাই না? তাহলে ওপ্যাক ওয়ার্ডটার অপোজিটটা কি? ওপ্যাক মানে অস্বচ্ছ, ঠিক আছে? তাহলে এটার অপোজিটটা নিশ্চয়ই স্বচ্ছ হবে। আর স্বচ্ছ ওয়ার্ডটা এখানের মধ্যে কোথায় দেখছেন? সি নাম্বারে না? তাহলে আনসার হবে ট্রান্সপারেন্ট, সি। ওকে, তার মানে হচ্ছে স্বচ্ছ, আর ওপেক মানে ঠিক ওইটার অপোজিট, অস্বচ্ছ, ওপেক। অলরাইট, গট ইট এভরিওয়ান? তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। এগুলো কিছু ইজি জিনিস, তো এগুলা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এরকম টাইপের অ্যান্টোনিম সিনোনিমস আসবে, আপনাদের মাথায় রাখতে হবে। এখানে দেখি আরেকটা সিনোনিম চলে আসছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাব্রোগেট? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য সিনোনিম অফ অ্যাব্রোগেট ইজ? এই যে দেখেছেন আরো একটা ওয়ার্ড যেটা একটু আপনাদের কঠিন লাগবে ডেফিনেটলি, বাট আপনারা যদি ভোকাবুলারি ঠিক করে মুখস্থ করেন তাহলে কিন্তু এই ওয়ার্ডটারও মিনিং আপনার জানা থাকতে পারে। আমি দেখি তো এই ওয়ার্ডটার মিনিং কেউ জানে নাকি? ইয়েস, অনেকে ট্রান্সপারেন্ট কারেক্ট আনসার দিয়েছেন। দ্যাটস ওয়াই আর আমি বেশি ওয়েট করি নাই আপনাদের জন্য, কারণ আমি জানতাম যে আমার স্টুডেন্টরা ওপেকের অ্যান্টোনিম তো অ্যাটলিস্ট পারবেই, তাই না? ট্রান্সপারেন্ট। অলরাইট, তাহলে এইটারটা কে পারে আমি একটু দেখতে চাই যে এই ওয়ার্ডটার মিনিং আমার স্টুডেন্টদের মধ্যে কে পারবে। দেখি, অনেকে বলছেন সি, রিপিল। একটা আনসার পেয়ে গেলাম, সি। অনেকে বলছেন এ, আবার অনেকে বলছেন বি। আরফ ভাইয়া বলছেন রিপিল, আবার অনেকে বলছেন নান। ওকে, আমি অনেকগুলো আনসার পেয়ে গেলাম। আনসার কিন্তু আপনার সি হবে, রিপিল। অ্যাব্রোগেট মানে ক্যান্সেল করে দেওয়া, ঠিক আছে? একটা ল ক্যান্সেল করে দেওয়া বা যে কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া বা টেক ব্যাক করা, ওটাকেই বলা হচ্ছে অ্যাব্রোগেট। আর রিপিলও মানে হচ্ছে সেম ওয়ার্ড, এটা যেহেতু বা বলেছে সিনোনিম, সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড। রিপিল, অ্যাব্রোগেট দুইটার মিনিংই হচ্ছে কি ক্যান্সেল করে দেওয়া। ওকে, হি অ্যাব্রোগেটেড দ্য ল, তার মানে হচ্ছে লটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। মাদার লাভস মি, হিয়ার লাভস ইজ আ, কি হবে এখানের মধ্যে? কোন ধরনের ভার্ব? ভার্ব অক্সিলারি ভার্ব, কজেটিভ ভার্ব, নাকি ট্রানজিটিভ ভার্ব, নাকি ইনট্রানজিটিভ ভার্ব? আপনাদের কি মনে হয় এখানের মধ্যে কোনটা হবে? দেখি তো আমাকে কে বলতে পারবে। অক্সিলারি ভার্ব মানে আমরা জানি, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে বেসিক্যালি হেল্পিং ভার্বস গুলা। ধরেন হচ্ছে কি শি ইজ ইটিং কেক।
অলরাইট, তো এখানের মধ্যে ইজ ইটিং দুইটা ভার্ব না, এটা হচ্ছে আপনার মেইন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব যেটাকে আমরা জানি। তাহলে কি এটা কি অক্সিলারি ভার্ব? এখানে কি আমরা দুইটা ভার্ব পাচ্ছি লাভস এর আগে বা পরে? না, তাহলে এটা অক্সিলারি ভার্ব না। আর আজকে আমরা কজেটিভ ভার্বটা পড়বো না, এটা কজেটিভ ভার্বও না, তাহলে এটা নিশ্চয়ই ইনট্রানজিটিভ নাইলে ট্রানজিটিভের মধ্যে যে কোনো একটা। অলরাইট, তাহলে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি এটা আপনাদের আগে থেকে জানা থাকতে হবে। অলরাইট, সো এগুলোর জন্য আপনার কিন্তু গ্রামাটিক্যাল রুলসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিপ দিস ইন মাইন্ড। তো আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যেগুলোর জন্য আপনার ডিরেক্ট অবজেক্ট লাগে না। গট ইট এভরিওয়ান? ডিরেক্ট অবজেক্ট লাগবে না। এখন আমরা এত ইন ডেপথ ডিটেইলসে যাব না, ডিরেক্ট অবজেক্ট কি ইনডিরেক্ট অবজেক্ট কি, এগুলো গ্রামাটিক্যাল রুলস এর আন্ডারে পড়ে। কিন্তু যাদের ইনট্রানজিটিভ ট্রানজিটিভ নিয়ে আইডিয়া আছে আমি একটু রিফ্রেশার দিয়ে দিলাম যে ইনট্রানজিটিভ ভার্ব এমন জিনিস যেগুলোর জন্য আপনার ডিরেক্ট অবজেক্ট লাগে না। তাহলে আপনার কি মনে হয় এখানের মধ্যে আনসারটা কি হবে? মেহেদি হাসান ভাইয়া বলছেন এ তো হবে না, আমি অলরেডি বলেই দিয়েছি। আনসারটা কি হতে পারে? ইনট্রানজিটিভ ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব? Which one do you think? আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের কি মনে হয় আনসারটা কি হতে পারে। আচ্ছা, আমি আনসার পাচ্ছি কিছু। আচ্ছা, ডি বলছেন অনেকে। আচ্ছা, আনসার কিন্তু অ্যাকচুয়ালি সি হবে। ওকে, ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানের মধ্যে আপনি যদি এতটুক লিখেও রেখে দেন মাদার লাভস, তাহলেও কিন্তু আপনার মনের ভাবটা প্রকাশ হয়, মিনিং ফুল সেন্টেন্সের একটা মিনিং দাঁড়ায়। ওকে, মাদার লাভস বললেও কিন্তু আপনার এই অবজেক্টটা যদি নাও থাকে তাহলেও কিন্তু মিনিংটা দাঁড়ায় সেন্টেন্সটার। ঠিক আছে, তাহলে এটা অবজেক্ট ছাড়াও কিন্তু ভার্বটা বসতে পারতেছে, তাহলে ভার্বটা কিন্তু এখানের মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব হবে। অলরাইট এভরিওয়ান, আমরা যখন আরো ডিটেইলসে গ্রামার নিয়ে পড়বো, এগুলা নিয়ে আরো ভালো আইডিয়া হবে আপনাদের যে এটা কেন ইনট্রানজিটিভ ভার্ব হলো। আপাতত জেনে রাখেন যে লাভস যে ভার্বটা আছে এটা অবজেক্ট ছাড়াও মিনিং বহন করছে, দ্যাটস ওয়াই এখানের মধ্যে এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। যেমন দেখেন, দ্য বেবি স্লিপস, the baby sleeps, ঠিক আছে, এখানে এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ কেন? কারণ এখানের মধ্যে the baby sleeps এর পর একটা অবজেক্ট লাগছে না, বেবি ঘুমায়। ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন he eats, তখন কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব। এটা ট্রানজিটিভ কেন? কারণ he eats what, এখানে একটা আপনার অবজেক্ট লাগবে। হি ইটস বললে মিনিংটা ঠিক সঠিক দাঁড়ায় না, অলরাইট, ফুল মিনিং বহন করে না, দ্যাটস ওয়াই এখানের মধ্যে আপনার একটা অবজেক্ট লাগবে। হি ইটস ধরেন কেক, অলরাইট, তো এই কেকটা লাগবে আপনার, সো দ্যাটস ওয়াই এখানের মধ্যে ইটসটা কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব হবে। অলরাইট, তাহলে এটা ইনট্রানজিটিভ হবে। অলরাইট, তাহলে উই গট আপ টু দিস, বুঝতে পেরেছি আমরা তাহলে এটা কেন লাভস কেন এখানে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। The noun form of universal is আনসারটা দেন তো, আমি দেখছি। আমাকে ইশরাত ভাই আপু বলছেন বি, ইউনিভার্সালের নাউন ফর্ম ইউনিভার্সিটি।
হ্যাপি, ওকে। এখানে ইউনিভার্সাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অলরাইট। আর অ্যাডজেক্টিভকে আপনি যখন নাউন ফর্মে নেবেন তখন বেসিক্যালি যেটা করতে হয়, শুধু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে না, যে রুট ওয়ার্ডটা এখানে দেওয়া আছে ওইটার ক্ষেত্রে আপনার নাউন ফর্মে নিতে হলে আপনাকে কোনো একটা সাফিক্স অ্যাড করতে হয়। যেমন একটা এক্সাম্পল দিই, হ্যাপি। হ্যাপির আপনার নাউন ফর্ম হচ্ছে হ্যাপিনেস। কি হলো এখানে, ওয়াইটা বাদ পড়ে আপনার INESS এই সাফিক্সটা আপনার এখানে যোগ হলো। ঠিক সেম ওয়েতে ইউনিভার্সালের আপনার নাউন ফর্ম হবে ইউনিভার্সালিটি, অলরাইট। ইউনিভার্সালের আপনার নাউন ফর্ম হবে ইউনিভার্সালিটি। এখানে ITY এই সাফিক্সটা অ্যাড হয়ে আপনার নাউন ফর্মটা বসে গেল। তাহলে নাউন ফর্মে আমরা কি মাথায় রাখবো, রুট ওয়ার্ডের সাথে আপনার একটা সাফিক্স অ্যাড করে আপনার এখানে নাউন ফর্ম করতে হবে। তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক টাইপের প্রশ্ন পেয়ে গেলাম না প্রিভিয়াস প্রশ্ন জাস্ট সলভ করে। আপনারা কি প্যাটার্নটা বুঝতে পারছেন যে বিউপিতে কি ধরনের প্রশ্ন আসবে? ইংলিশ রিলেটেড লিটারেচার প্রশ্ন আসবে, সিনোনিম অ্যান্টোনিম আসবে, আপনার সাথে আসবে আপনার এরকম নাউন ফর্ম, তারপর অনেক ধরনের গ্রামার আসবে, আপনার ডিগ্রি অফ কম্প্যারিজনস আসবে, আপনার চেঞ্জিং দ্য ভয়েস আসবে, আরো অনেক কিছুই আসবে এখানের মধ্যে, অলরাইট। সো এগুলো আপনাদের অনেকটুকু মাথায় নিয়ে আগাতে হবে। ওকে, আরো একটা টাইপের প্রশ্ন দেখে নিই আমরা, দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম ইজ। তো এরকম আপনাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডগুলোর আপনার সিঙ্গুলার ফর্ম বা প্লুরাল ফর্ম চেতে পারে। তো ওই ক্ষেত্রে আপনার বেসিক্যালি যেটা করতে হবে, আপনাদের আগে থেকে জানা থাকতে হবে যে এটার প্লুরাল ফর্ম কি। যেমন চাইল্ডের প্লুরাল ফর্ম কি চাইল্ডস, না, ইটস চিলড্রেন, অলরাইট। সো ঠিক সেভাবে স্পেকট্রামের প্লুরাল ফর্ম কিন্তু আমাদের এখানে স্পেকট্রা। সবসময় যে স্পেকট্রাম জেস দিয়ে যে সবসময় প্লুরাল ফর্ম হয় এরকম তো না, এতটুকু তো আমাদের নিশ্চয়ই এতক্ষণে জানা আছে, তাই না? তো আপনাদের কিছু হচ্ছে কি প্লুরাল ফর্মও জানা থাকতে হবে। স্পেকট্রামের প্লুরাল ফর্ম আপনার স্পেকট্রা। ঠিক যেমন ডেটামের প্লুরাল ফর্ম কিন্তু আপনার ডেটা। আমরা যে ডাটা বলি যে হ্যাঁ এত ডাটা, মানে যে বেসিক্যালি আপনার মেজারমেন্টের ডাটাটা আর কি বেসিক্যালি, সো ওইটা অ্যাকচুয়ালি আপনার প্লুরাল ফর্ম, ওইটার হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম আপনার ডেটাম। ডেটামের পরে হচ্ছে ডাটা হয়, ডাটা বা ডেটা। ঠিক যেভাবে আপনি দেখলেন সিঙ্গুলার প্লুরাল, ঠিক সেভাবে আপনাকে জেন্ডারটাও জিজ্ঞেস করতে পারে যে এই ওয়ার্ডটার জেন্ডারটা কি, অলরাইট। স্ট্যাগ ওয়ার্ডটার ফেমিনিন জেন্ডারটা হচ্ছে এখানের মধ্যে কি হতে পারে, এরকম আপনাদেরকে ফেমিনিন জেন্ডার বা হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার এগুলো জিজ্ঞেস করতে পারে, অলরাইট। আমাকে একটু বলেন তো স্ট্যাগের ফেমিনিনটা কি? স্ট্যাগের ফেমিনিনটা কিন্তু হাইন্ড। তাহলে এগুলো আপনাদের আগে থেকে মুখস্থ থাকতে হবে, অলরাইট। আনসারটা কি হবে এটা আপনাদের আগে থেকে জানা থাকতে হবে। স্ট্যাগ এগুলো কিছু জিনিস মুখস্থ বিদ্যা। ফায়ার বার্নস, হোয়াট কাইন্ড অফ ভার্ব বার্ন ইজ? এটার আনসারটা অলরেডি দেওয়া আছে, এটাও কিন্তু ইনট্রানজিটিভ। ফায়ার বার্নস, আগুন জ্বলছে। আগুন কাকে জ্বালাচ্ছে? এটা ছাড়াও কিন্তু বেসিক্যালি আপনার এতটুক বললেও কিন্তু পুরা মিনিংটা দাঁড়াচ্ছে, তাই না? ইনকমপ্লিট থাকছে না সেন্টেন্সটা। ফায়ার বার্নস সামথিং, ওটা হলো অন্য হিসাব, কিন্তু এতটুকুও কি মিনিংটা ঠিক আছে সেন্টেন্সটার? ফায়ার বার্নস মানে হচ্ছে আগুনটা জ্বলছে, আগুন জ্বলন্ত আছে। তার মানে হচ্ছে কি এটা কোনো ডিরেক্ট অবজেক্ট এখানে লাগছে না। ডিরেক্ট অবজেক্ট ছাড়াও এই ভার্বটা আপনার মিনিং বহন করছে, সেন্টেন্সটা কমপ্লিট করছে, তাহলে এটা আপনার ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে, তাই না? ঠিক আছে না সবাই? এরপরে চলে যাই আমরা আরেকটাতে। আমরা আজকে এটা দেখে আজকে আমরা শেষ করব আজকের ক্লাস। দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। আমরা আরো কিছু প্রশ্ন সলভ করার কথা ছিল, বাট উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর দ্যাট টুডে, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমি তো আপনাদের সঙ্গেই আছি, আমি নেক্সট ক্লাসে আরো কিছু প্রশ্নের সলভ নিয়ে আসবো আপনাদের জন্য। তখন আরো কিছু টপিক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট।
আজকে যেমন আরেকটা জিনিস দেখিনি, আর্টিকেলের ব্যাপারটা দেখিনি। হ্যাঁ, দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি, এটা যদি আমার স্টুডেন্টরা না পারে তাহলে কিন্তু খুবই খুবই কষ্টের বিষয়। এটা আপনাদের পারা উচিত। এটা আর্টিকেলের এ এন দা এগুলো কখন ব্যবহার হয়, আমরা জানি হচ্ছে কি এন ব্যবহার হয় যখন ভাওয়েলস থাকবে, এ ই আই ও ইউজ থাকবে। তো এটা তো একদম বেসিক কমন একটা নলেজের ব্যাপার। সো এই জিনিসটা আপনাদের জানা উচিত। এখানে কি হবে এটার আনসারটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অনেকে বলছে বি, অলরেডি বলে দিই নো আর্টিকেলটা ক্রস হবে। নো আর্টিকেলের এটাতে অ্যাকচুয়ালি একটা আর্টিকেল বসবে, তাহলে এখানের মধ্যে আনসারটা কি হবে। অনেকে বলছে এ হবে, শিহাব ভাইয়া বলছেন এ, সুলতানা আপু বলছে বি, মনিকা আপু বলছে এন হবে। এটা না পারলে খুবই খুবই কষ্ট পাবো আমি অ্যাকচুয়ালি গাইস, প্লিজ। আমি দেখতে পাচ্ছি মোস্ট পিপলই আমাকে কারেক্ট আনসার দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দি কারেক্ট আনসার। আমার দেখে খুব ভালো লাগলো যে আপনাদের এই জিনিসটা মনে আছে। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি খুবই কমন জিনিস, বাট আই আন্ডারস্ট্যান্ড হাউ এগুলাতেও ভুল হতে পারে, কারণ এগুলো রিফ্রেশার না পেলে মাঝে মাঝে আমরা ভুলে যাই। দিস ইজ আ আর্টিকেলের জিনিস, আমরা হয়তো কখনো গ্রামার বই খুলে পড়বো না, আমরা ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ এগুলো হয়তো দেখবো, বাট আর্টিকেল তো আমরা পারি, এটা ভেবে আমরা হয়তো পড়বো না, বাট এগুলোও কিন্তু পড়তে হয়, একটু রিভিশনের রিফ্রেশারের দরকার আছে। সো এটা কিন্তু আ হবে। দেখেন আমরা জানি কি এ ই আই ও ইউ এগুলা থাকলে এন হয়, তাই না? কিন্তু বলতে পারেন আপু এখানে তো ইউ আছে, তাহলে কেন এটাতে এন বসলো না? কিন্তু একটা ব্যাপার আছে, কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট সাউন্ড আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। মাঝে মাঝে কিছু এরকম ভাওয়েল ওয়ালা ওয়ার্ডও কিন্তু কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ, যেমন ইউনিক। আরেকটা ওয়ার্ড দেখেন আমব্রেলা, আমব্রেলার আগে কিন্তু এন বসবে, কারণ আমব্রেলার প্রোনাউন্সিয়েশনটা আ দিয়ে স্টার্ট হচ্ছে, উইচ ইজ আ ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, তাই না? আমব্রেলা। কিন্তু ইউনিকটাতে ইউ থাকার পরেও কিন্তু সাউন্ডটা কি হচ্ছে? ইউনিক। ইউনিক ওয়াই দিয়ে স্টার্ট হচ্ছে না সাউন্ডটা? ইউনিক, তাই না? তো এই যে কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ড থাকাতে এটার যেহেতু প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এখানে এন না বসে এ বসবে। এই রুলটা আমাদের মোস্টলি সবারই জানা আছে, বাট মাঝে মাঝে আমরা ভুলে যাই, কাজ এগুলো আমাদের রিভিউ করা হয় না, আমাদের আবারও রিভাইজ করা হয় না। সো এগুলোর জন্যই আছি আমি আপনাদের জন্য। এই যে দেখেন, এই কনসোনেন্ট সাউন্ড যখন থাকবে তখন কিন্তু এন এর বদলে, ভাওয়েল থাকলেও ওয়ার্ডটাতে এন এর বদলে এ বসবে, কাজ প্রোনাউন্সিয়েশনটা ইজ ডিফারেন্ট। প্রোনাউন্সিয়েশনটা কি ধরনের প্রোনাউন্সিয়েশন? কনসোনেন্ট সাউন্ড, এটা যেমন ভাওয়েল সাউন্ড। ওকে, সো এগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যারা আমাকে বি আনসার করেছেন ভেরি গুড, আর যারা ভুল আনসার করেছেন নো প্রবলেম এট অল, ইট হ্যাপেন্স, অ্যাবসলিউটলি ওকে। আমরা তো সবাই শিখতে এসেছি, আজকের পর হয়তো আপনাদের আর ভুল হবে না। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে জয়েন করে ফেলার জন্য। আই হোপ দিস ক্লাস ওয়াজ হেল্পফুল টু অল অফ ইউ। আমরা আজকের ক্লাস এর দূরেই রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জয়েন করে ফেলার জন্য। আমাদের আরো কিছু ছিল এখানে, বাট আমরা আজকে এতটুকুই রেখে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে জয়েন করে ফেলার জন্য সবাই। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে মঙ্গলবার সন্ধ্যা 7টায়, আবারও দেখা হবে। আমি আবারও চলে আসব আপনাদের জন্য বিউপি অ্যাডমিশন রিলেটেড ইংলিশ পার্টটা নিয়ে স্পেসিফিকলি। আপনাদের যদি বাই দ্যাট টাইম আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে অবশ্যই ওগুলো নোট ডাউন করে রাখেন, আর আমাকে নেক্সট ক্লাসে কমেন্ট সেকশনে জানিয়ে দিলেই হবে। আই উইল বি হিয়ার টু হেল্প ইউ। অ্যান্ড আমি আবারও বলে দিচ্ছি, বিউপির পরীক্ষা কিন্তু সবার আগে হয়। অলরাইট, সো আমাদের কিন্তু এখন থেকেই বেসিক্যালি প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আর জয়কলির পক্ষ থেকে তো আমি আপনাদের সঙ্গেই থাকবো। থ্যাংক ইউ সো মাচ আজকে সবাইকে জয়েন করে ফেলার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।
শেষ থ্যাংক ইউ। হ্যাঁ ওকে কতক্ষণ এক্সট্রা নিছি বেশিক্ষণ না 12 মিনিট না না সমস্যা নেই, টাইমের সমস্যা নেই, কিন্তু আমি বুঝতে পারি নাই যে